পর্ব ২৬ কাল সাপের ছোবল। আদ্রিতা, এই আদ্রিতা, কি হলো মা? শরীর খারাপ লাগছে? কি হলো তোর? আদ্রিতাকে ক্রমশ ঝিমিয়ে পড়তে দেখে চিত্রা বিচলিত হয়ে পড়ল। কিন্তু হঠাৎই চিত্রার চোখও ঝাপসা হতে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই দুজনেই গাড়ির সিটে এলিয়ে পড়ল। ওদের হাত থেকে গড়িয়ে পড়ল কোল্ড ড্রিঙ্কসের বোতল দুটো। বিজন একটা দীর্ঘশ্বাস নিল। ওর প্ল্যান সাকসেসফুল হয়েছে। ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল বিজনের। দেরি না করে গাড়ি স্টার্ট করে রওনা দিল বিজন। আর এই সমস্ত দৃশ্যটা ঘরের ব্যালকনি থেকে সচক্ষে দেখতে পেল নীল, নিঃশব্দে। ঘণ্টাখানেক পরে যখন চিত্রার জ্ঞান ফিরল, ও দেখতে পেল ওর সামনেই কেউ আদ্রিতাকে বেঁধে রেখেছে। আদ্রিতার জ্ঞান এখনও ফেরেনি। নড়ে চড়ে ওঠার আগেই বুঝতে পারল চিত্রারও হাত পা বাঁধা। চিত্রা নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করল, কেউ আছো এখানে? বাঁচাও, বাঁচাও, হ্যালো, প্লিজ হেল্প। আরে আরে আন্টি, আস্তে আস্তে, কেন বেকার চিৎকার করছো? সব এনার্জি চিৎকার করেই খরচ করে দেবে নাকি? কোনো লাভ নেই। আপনার জিভ খুলে হাতে চলে আসবে, তবু কেউ বাঁচাতে আসবে না। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বিজন সেই ঘরে এসে ঢুকল, যেখানে আদ্রিতা আর চিত্রাকে বেঁধে রাখা হয়েছে। বিজন, এসবের মানে কি? শিগগির খুলে দাও আমাদের। তুমি এসব কি করছো? দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি একটা। চিত্রা অ্যাংশাস হয়ে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল। যাকে নিজের জামাই করবে ভেবে স্বপ্ন দেখছিল চিত্রা, তার এমন ব্যবহার চিত্রাকে অবাক করে দিল। ও স্বপ্নেও ভাবেনি বিজন এমনও কিছু করতে পারে। চুপ কর বুড়ি। প্রতিহিংসায় বিজন চিত্রার কাছে এসে কষিয়ে একটা আঘাত করল। তারপর বাঁ হাতের মুঠোয় চিত্রার কাঁচা পাকা চুলের মুঠি ধরে বলল, সত্যিটা জানতে চাস? সত্যিটা হলো আমি এখন বরবাদ। কেউ বা কারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। জানি না কার ক্ষতি করেছি আমি, কিন্তু আমার এতদিনের পরিশ্রমের ব্যবসা কেউ ইচ্ছে করে ধূলিসাৎ করে দিয়েছে। আর মজার ব্যাপার কি জানিস? আমি জানি না তারা কে বা কারা। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। চিৎকার করে বলে উঠল বিজন। হোয়াট? তার মানে ড্রিম লাভার নেকলেসটা সত্যি তোমার কেনা নয়? জেগে উঠল আদ্রিতা। বিজনের কথাগুলো শুনে স্টান্ড হয়ে তাকিয়ে থাকলো ওর দিকে। আদ্রিতা ফোন করে যদিও একবার জিজ্ঞেস করেছিল বিজনকে, কিন্তু তবু ওর মনে হয়েছিল হয়তো বিজন সত্যিটা লুকিয়ে যাচ্ছে। হয়তো আদ্রিতা চিন্তা করবে ভেবে, কারণ আদ্রিতার ব্যবসায় টাকা দিয়ে বিজন সাহায্য করবে বলে কথা দিয়েছিল। নিজের মনের মধ্যে আসলে যুক্তি সাজিয়ে নিয়েছিল আদ্রিতা। সে ভেবেছিল বিজন বোধহয় লুকিয়ে যাচ্ছে। কিন্তু এখন এই সব সত্যি শুনে আর বিজনের এই স্বরূপ দেখে আদ্রিতা নিজের ভুল বুঝতে পারল। কিন্তু প্রশ্নটা ওর মাথায় ঘুরতেই লাগলো, বিজন যদি না দিয়ে থাকে তাহলে এত দামি হীরের এই ড্রিম লাভার নেকলেস কে দিল আদ্রিতাকে? আদ্রিতা, তুমি কি এত বোকা? এতই বোকা? তুমি নিজেকে কি ভাবো? আকাশ থেকে খসে পড়া কোনো তারা? স্বর্গের অপ্সরা? তোমার জন্য ওই কোটি টাকার ড্রিম লাভার নেকলেস কিনবো আমি? আমি আমি শুধু তোমাকে চেয়েছিলাম চাবি ঘোরানো পুতুলের মতো। যখন যখন আমার দরকার তখন তখন যাতে আমি তোমাকে ইউজ করতে পারি। আবারও বিজন খল চরিত্রের মতো হেসে উঠল। নিজের সব শক্তি দিয়ে আদ্রিতার গাল চেপে ধরে বলল, আহারে বেচারি আদ্রিতা, তুমি এত সরলও নও। তোমাকে আমার চিনতে বাকি নেই। অন্য পুরুষদের পিছনে না ঘুরে মরলে জানতে পারতে আসলে তোমায় কে দিয়েছে ড্রিম লাভার নেকলেস। ছি বিজন, ছি, তুমি একটা অমানুষ। অবশ্য মানুষ বলছি কেন, তুমি একটা পশু, নোক দাঁত বার করা হিংস্র পশু। থু! আদ্রিতার ইচ্ছে করছিল বিজনের গালে ঠাস করে একটা চড় মারতে, কিন্তু ও পারল না, কারণ বিজন ওকে খুব টাইট করে বেঁধে রেখেছিল। ইচ্ছা থাকলেও উপায় হলো না। আদ্রিতার এই কথাগুলো শুনে বিজন আক্রোশে কষিয়ে একটা থাপ্পড় মারল আদ্রিতার গালে। আদ্রিতা আর্তনাদ করে ছিটকে মাটিতে পড়ে গেল। বিজন, এ কি করছো তুমি? আদ্রিতার গায়ে হাত তুললে? শোনো বিজন, আমরা সব ভুলে যাব। যা কিছু হয়েছে আমরা সব ভুলে যাব, কাউকে কিছু বলবো না। তুমি প্লিজ আমাদের যেতে দাও। কথাগুলো শেষ হওয়ার আগেই চিত্রার গালে সজোরে একটা থাপ্পড় এসে পড়ল। বিজন বলল, দেখো আন্টি, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না, তবু তুমি মেয়ের পিছন ছাড়লে না। কে বলেছিল তোমাকে আসতে?
আমি তো ভেবেছিলাম শুধু আদ্রিতাকেই নিয়ে আসব, কিন্তু তুমিও খেলায় ঢুকে পড়লে। আমি শুধু বেচারা নীলের কথা ভাবছি। ওই অকর্মণ্য জামাই নীল কি করে তোমাকে সহ্য করে। এই বলে বিজন একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিল, আর সব ধোঁয়াটুকু ছেড়ে দিল চিত্রার মুখে। চিত্রার চোখ জ্বলতে শুরু করল, কাশিতে দম আটকে গেল। কিন্তু এসব সত্ত্বেও বিজনের মন শুধু আদ্রিতার দিকে। লোভী দৃষ্টিতে ও আদ্রিতাকে দেখতে থাকল। তারপর কি মতলবে ও সিগারেটটা ছুঁড়ে দিয়ে জামার বোতামগুলো খুলতে শুরু করলো এক এক করে। আদ্রিতা প্রমাদ গুনল, বিজনের নোংরা উদ্দেশ্য বুঝতে পারল ও। বিজনও ততক্ষণে প্রায় কাছে এসে গেল আদ্রিতার। ছটফট করে দড়িটা ছিঁড়তে চেষ্টা করল ও, কিন্তু কিছুতেই পারছিল না। চিত্রা আতঙ্কিত হয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু পারল না। পাছে মেয়ের সর্বনাশ হয়ে যায়, তাই চিৎকার করে বিজনকে আটকানোর চেষ্টা করল। কিন্তু বিজন এসবের তোয়াক্কা না করে পৌঁছে গেল আদ্রিতার কাছে। বিশ্রীভাবে হাসতে থাকল বিজন। এমন সময় দরজায় ভীষণ শব্দে একটা ধাক্কা পড়ল। চমকে দরজার দিকে তাকালো সবাই। ওরা সকলে দেখতে পেল শক্ত চোয়ালে দরজায় দাঁড়িয়ে রয়েছে নীল রায়চৌধুরী। নীল, পুলিশ, এক্ষুনি পুলিশকে ফোন করো, জলদি। নীলকে দেখে সবার প্রথমে আদ্রিতা চিৎকার শুরু করল। চিত্রাও নীলের দিকে তাকিয়ে মিনতি করা শুরু করল, নীল, আমাদের বাঁচাও, বিজন আমাদের সর্বনাশ করে দেবে। কিন্তু বিজন নীলকে দেখে একটুও টেন্সড হল না, কারণ ওর মতে নীল দুর্বল। নীলের গায়ে কোনো জোর নেই, নীল কাপুরুষ, সেখানে বিজন সাহসী, শক্তিশালী। বিজন ঘুরে চিত্রার দিকে তাকিয়ে বলল, এর যদি গলা দিয়ে একটা শব্দ বার হয় তাহলে সেটাই শেষ শব্দ হবে। নীল দরজায় দাঁড়িয়ে দেখতে পেল আদ্রিতার গালে স্পষ্ট 4 আঙুলের লালচে দাগ। রাগে ওর মুঠো শক্ত হয়ে গেল। 2.5 বছর বিয়ে হয়েছে ওর আদ্রিতার সঙ্গে, আজ পর্যন্ত একবারও ছুঁতে পারেনি নীল ওর আদ্রিতাকে। বরং বলা যায় ইচ্ছে করে ছোঁয়েনি ও, আদ্রিতার জন্য অপেক্ষা করে রয়েছে। আর এই বিজনের এত স্পর্ধা হলো কি করে আদ্রিতার গালে আঘাত করার? নীলের মাথার রগগুলো ফুলে উঠল আক্রোশে। ওর মনে হচ্ছিল নিজের হাতে শেষ করে দিতে বিজনকে। বিজন, তুই যদি সত্যিই পুরুষ মানুষ হোস তাহলে এক্ষুনি আদ্রিতাকে ছেড়ে দে, আমার সাথে লড় বদমাইশ। নীল খুব ধীরে ধীরে কথাগুলো ভারী গলায় বিজনকে বলল। বিজন নীলের কথায় জোরে জোরে হাসতে শুরু করল। আরে যা যা, তোর মতো ইউজলেস ছেলেকে আমি ভয় পাবো? তোর সাথে লড়াই মানে একটা পাঞ্চি যথেষ্ট, কিন্তু তোকে অত সহজে মারবো না। তাহলে বাকি ছবিটা কি করে দেখবি শালা? হ্যাঁ হ্যাঁ মানছি, তোকে কিছু বড় বড় মানুষেরা চেনে, তাতে কি, ওরা কেউ তোদের এখানে বাঁচাতে আসবে না, বুঝলি? বিজন, তোর কি মনে হয় আমি সত্যি একা একা এসেছি তোর কাছে? বলে নীল ঠোঁটের কোণে হাসল। ঠিক সেই সময় একটা অ্যালার্মিং সাউন্ড শোনা গেল বাইরে থেকে। বিজন বুঝতে পারল নীল পুলিশ নিয়ে এসেছে। ও এক লহমায় টেবিলের উপর রাখা চাকুটা নিয়ে চলে গেল চিত্রার ঠিক পিছনে। বলল, নীল, তোর এত সাহস, তুই পুলিশ নিয়ে এসেছিস? বিজনকে ক্ষুধার্ত জন্তুর মতো লাগছে দেখতে। ওর মুখ যেন বিকৃত হতে থাকলো, ঠিকরে বেরিয়ে আসতে থাকলো লাল চোখগুলো। তোর মতো অমানুষের সাথে ডিল করতে পুলিশকে ডাকতেই হয়, নীল বলল। নীল আসলে বিজনের বাড়ি চিনত না। ও আসার পথে পুলিশকে ফোন করে, আর এই এলাকায় এসে লোকজনকে জিজ্ঞেস করতেই এক প্রতিবেশী বিজনের বাড়ি দেখিয়ে দেয়। বিজনের গাড়িকে ফলো করলেও মাঝে বিজন এমন অলিগলি দিয়ে নিয়ে এসেছে যে বোঝাই যায়নি। বোকা ছেলে, ঢপ মারছে। যতক্ষণ আমার কাছে এই 2 হোস্টেজেস আছে ততক্ষণ কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে হাতের চাকুটা ঘোরাতে লাগলো বিজন। বিজন, তোর হোস্টেজ দরকার না? তাহলে ওদের ছেড়ে দে, আমাকে বন্দি কর। নীল এইবার চিৎকার করল। ওর ধৈর্য ক্রমশ কমে এলো। এদিকে নীলের এই কথা শুনে আদ্রিতা নিজেকে আর থামিয়ে রাখতে পারল না। নীল, বোকার মতো কথা বলো না, তুমি এখান থেকে পালাও এক্ষুনি। কথাগুলো বলতে বলতে আদ্রিতা বুঝতে পারছিল ওর মনে আবেগের ঝড় বইছে। এ কোন নীলকে দেখছে আদ্রিতা? এতদিন যাকে উঠতে বসতে হেয় করে এসেছে, সবার সামনে যাকে ছোট করে এসেছে, যার প্রাপ্য সম্মানের এতটুকুও ফেরত দেয়নি, এ কি সেই নীল? তবে কি এই মুহূর্তটায় বুঝি প্রথম নীলের প্রতি প্রেম অনুভব করল আদ্রিতা? এই আদ্রিতা, কি বলছিস তুই? নীল যদি চায় ওকে হতে দে না হোস্টেজ, তুই বারণ করছিস কেন? নীল, এই নীল, তুমি এসো, আমাদের রিপ্লেস করো ফাস্ট।
চিত্রা যেন আশার আলো দেখতে পেল, কিন্তু আদ্রিতার এখনও ঘোর কাটেনি। নীলের কাছে সব ঘটনা শুনে পুলিশ সেন ম্যানসনে ফোন করে সমস্ত কথা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিল। এবার বিজনের বাড়ি ঘেরাও করল পুলিশ। সেখানে এসে হাজির হলেন কল্যাণী সেনও, ওনার সঙ্গে নিজের পরিবার পরিজন। কল্যাণী কাঁদতে কাঁদতে বললেন, কি হলো অফিসার, কি সিচুয়েশন, আমার বৌমা নাতনি কোথায়? অফিসার বললেন, নীলবাবু মানে আমাদের যিনি ফোন করেছিলেন তিনিই ভেতরে গেছেন, ক্রিমিনালের সাথে উনি ডিল করছেন। আচ্ছা অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? মানে বিজনকে আমরা খুব ভালো করে চিনি অফিসার, ও এইরকম ছেলে নয় কিন্তু। বিজন একজন শিক্ষিত অ্যাম্বিশাস ছেলে, হি ইজ আ ব্রাইট বিজনেসম্যান। কল্যাণী সেনের এখনও বিশ্বাস হচ্ছে না, এই রকম ঘৃণ্য কাণ্ড বিজন কি করে ঘটাতে পারে। তিনি শকড। না মিসেস সেন, যা ঘটেছে আপনাকে আমরা সেটাই ইনফর্ম করেছি, এটাই সত্যি। এমন সময় একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে বাড়ির পেছন থেকে ছুটে আসে। ওর অবস্থা দেখে কল্যাণী সেনের বুক কেঁপে ওঠে। কিন্তু কনস্টেবল এসে কি বলবে? কিছু কি অঘটন ঘটে গেল এই মুহূর্তে? পুলিশ কি বিজনের হেফাজত থেকে 3 জনকে ছাড়িয়ে আনতে পারবে, নাকি সত্যিই নীলকে হোস্টেজ করে চিত্রা আদ্রিতাকে নিয়ে বেরিয়ে আসবে? এরপর নীল ও বিজনের ঝামেলা কি আরও বেড়ে যাবে? আদ্রিতা কি এবার মনের কথা শুনে নীলকে অ্যাকসেপ্ট করবে, নাকি বাড়ির কথা ভেবে রিজেক্ট করে দেবে? পর্ব 27, দাবাড়ু। অফিসার ম্যাডাম, স্নাইপার তার পজিশন নিয়ে নিয়েছে, কিন্তু কোনো টার্গেট ফিক্স করতে পারেনি। নীলবাবু ওখানেই আছে, ওই ক্রিমিনাল নীলবাবুকে হোস্টেজ বানিয়ে নিয়েছে, বাকি 2 জন মহিলাকে ছেড়ে দিয়েছে। কনস্টেবল ছুটতে ছুটতে এসে বলল অফিসার ম্যাডাম অবন্তিকাকে। এক্সচেঞ্জ? ঠিক আছে, খুব ভালো, এক্সচেঞ্জ করতে দাও ওকে। অবন্তিকার কোনো কথা না শুনেই কল্যাণী নিজেই দ্রুত সিদ্ধান্ত নিলেন। কল্যাণীর এই প্রস্তাব শুনে অফিসার অবন্তিকা বেশ অবাক হলেন। সে কিছু বলার আগেই কল্যাণী আবারও বললেন, অফিসার, আপনি হয়তো জানেন না, সেন পরিবার এবং তার ইন্ডাস্ট্রিজের নাম যথেষ্ট সম্মানের। আমাদের পরিবারের মেয়েরা কখনো এমন অঘটনের মুখোমুখি হয়নি। আমার বৌমা আর নাতনি এসবের পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। বরং নীলকে হোস্টেজ বানালে কোনো অসুবিধা নেই। এমনিতেই ছেলেটি বেকার, আমাদের ঘাড়ের বোঝা, কোনো দাম নেই ওর আমাদের সংসারে। আজ যদি ও হোস্টেজ হয় তাহলে আমাদের কোনো কাজে তো লাগবে। হয়তো কল্যাণী সেন নার্ভাস হয়ে পড়েছিলেন, তা না হলে উনি পাবলিকলি এভাবে বলতেন না। ভুলে যেতেন না একটু আগে উনি নিজে নীলের খোঁজ করতে বলেছিলেন সকলকে। হয়তো নীলের মূল্য তখন এতটাই বেড়ে গিয়েছিল তাই। তবে একদিকে নবীন মার খেয়ে হাসপাতালে ভর্তি, অন্যদিকে চিত্রা আর আদ্রিতার দুশ্চিন্তায় তিনি এতটাই বিচলিত যে উনি কার সম্পর্কে কি বলছেন সেটাও খেয়াল করছেন না। অফিসার এই সব কথা শুনে খানিকটা তাজ্জব হয়ে গেলেন। উনি মনে মনে ভাবলেন, কল্যাণী সেন হয়তো জানেন না পুলিশ কিভাবে কাজ করে। ওনার সংসারে নীলের মূল্য থাকুক বা নাই থাকুক, নীল একজন মানুষ। এই বিপদে ওই মানুষটিকে সর্বতোভাবে রক্ষা করাই এখন পুলিশের একমাত্র দায়িত্ব। এদিকে বিজন ওর বিকৃত খেয়ালে নিজের সীমা ছাড়িয়ে গেছে। আত্মবিশ্বাসী নীল শান্ত হয়ে ওকে বলল, কি হলো বিজন, হেজিটেট করছিস কেন? আমি জানি তুই আমার স্ত্রীকে চাস, কিন্তু নিজের স্বার্থে। আমি জানি আমার সাথে কুশল আর পৃথার বন্ধুত্ব তোকে রেস্টলেস করে দিয়েছে। হ্যাঁ, আমি ইউজলেস, কিন্তু তোর থেকে 100 গুণে আমি বেটার। তোর এত বছরের পরিশ্রম সব বেকার এখন, সব এখন ওয়েস্টেজ। আর দেখ, আমার কাছে আদ্রিতা আছে, কুশল আর পৃথার মতো বন্ধুরা আছে। তোর কাছে কি আছে? তুই তো জিরো হয়ে গেলি রে বিজন। হেরে যাওয়া পশুর মতো বিজনের মন নীলের কথায় আবারও জ্বলে উঠল। চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে গেছে বিজনের। সে চিৎকার করল, শাট আপ, শাট আপ, শাট আপ! ওয়ার্থলেস জঞ্জাল তুই একটা, আর আমার সাথে নিজেকে কম্পেয়ার করছিস? আরে তোর সাথে কম্পেয়ার করব না। আচ্ছা তুই বল, তোর কাছে কি আছে বল, শুনছি। নীল বেশ ব্যঙ্গ করেই কথাটা বলল। রাগে কাঁপছে বিজন। তারপরই বিভৎস জোরে চিৎকার করে উঠল সে। আর ঠিক তক্ষুনি নীলও একটা হুঙ্কার দিয়ে বিজনের কলারটা চেপে ধরল। একদম চেঁচাবি না, গলার টুটি চিপে ধরব। ভেবেছিলিস আমার থেকে আদ্রিতাকে কেড়ে নিবি, তাই না? আদ্রিতা আমার ওয়াইফ, বুঝলি? আদ্রিতা এখনো আমার, আগেও ছিল আর আজীবন থাকবে। আদ্রিতা আমার। নীলের মুখে এই দুটো শব্দ শুনে আদ্রিতার হৃদয় হু হু করে উঠল। ওর চোখের জল আর বাঁধ মানল না। অপলক দৃষ্টিতে আদ্রিতা নীলের দিকে তাকিয়ে রইল।
আসলে নীল এভাবে কথা বলে বিজনকে তাতাচ্ছে, যাতে বিজন আরও রেগে গিয়ে আদ্রিতা আর ওর মাকে ছেড়ে দেয় আর নীলকে হোস্টেজ বানায়। আদ্রিতা সবটাই বুঝতে পারছিল, কিন্তু নীল এইভাবে নিজের প্রাণ বাজি রেখে ওদের বাঁচাচ্ছে, সেই কথাটা ভেবেই আরও কান্না পাচ্ছিল আদ্রিতার। নিজেকে হিরো ভাবছিস? সিনেমার গল্পের মতো শেষে তুই হিরোইনকে বাঁচিয়ে নায়ক হবি? ঠিক আছে, চল, তোর সেই ইচ্ছা আজ আমি পূরণ করে দেব। হ্যান্ডস আপ, চল এগো, এদিকে আয়। বিজন ওর হাতের ধারালো চাকুটা নীলের দিকে তাক করে নীলকে মাথার উপর হাত তুলতে বলল। আমাকে এত বোকা ভাবার কিছু নেই বিজন, তোকে আমি বিশ্বাস করি না। আমাকে ধরার আগে আদ্রিতাকে আর মাকে ছেড়ে দে, আমি 5 গুনব। সোজাভাবে কথাটা বলল নীল। বিজন রাজি হলো। নীলের কথা মতো বিজন আদ্রিতা এবং চিত্রাকে ঠেলে দিল দরজার কাছে, আর নীলও কথা মতো এগিয়ে গেল বিজনের দিকে। শুধুমাত্র আদ্রিতা যখন নীলকে ক্রস করছিল, তখন নীল নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, যাও আদ্রিতা, তুমি মুক্ত, যাও, পালাও শিগগির, মাকে নিয়ে বেরিয়ে যাও, আমাকে নিয়ে ভেবো না। নীলের কথা শুনে আদ্রিতা পিছন ফিরে তাকাতেই দেখতে পেল নীলের হাত দুটো বিজন পিছন থেকে আটকে ধরেছে, ওর গলার কাছে চাকুটা ধরে রেখেছে। কিন্তু নীল অবিচলিত, শান্ত, ওর ভ্রুক্ষেপ নেই, কেবল আদ্রিতার দিকেই এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। নীলের চোখে চোখ পড়তেই আদ্রিতা দাঁড়িয়ে পড়ল। ওর হাত টেনে চিত্রা বলল, আদ্রিতা, আমরা এখানে একদম সেফ না, চল শিগগির, আয় মা আয়। এই বলেই টেনে বাইরে নিয়ে চলে গেল আদ্রিতাকে। চিত্রা আর আদ্রিতা দৌড়ে বিজনের বাড়ির বাইরে এসে দেখল সেন পরিবারের সবাই আর পুলিশ ফোর্সে মিলে বাড়ির বাইরেটা ঘিরে ধরেছে। মা মেয়েকে সুস্থ দেখে সবার চোখ জুড়ল। চিত্রা, আদ্রিতা, তোমরা ঠিক আছো তো? কল্যাণী ওদের জড়িয়ে ধরে স্বস্তি পেলেন যেন। স্বস্তি পেলেন নিজের সংসারকে অক্ষুণ্ণ রেখে। বনেদি সম্মান উনি কিছুতেই হাতছাড়া করতে দিতে নারাজ। বেশ বেশ, চলো, এখানে আর এক মুহূর্তও না, আমরা ম্যানসনে ফিরে যাই। কল্যাণী ওদের নিয়ে গাড়ির দিকে যেতে শুরু করলে আদ্রিতা আঁতকে উঠে বলল, ঠাম্মা, নীল এখনো ভেতরে আটকে আছে, বিজনকে আটকে রেখেছে ঠাম্মা। আদ্রিতার আওয়াজ কান্না ভরা। চিত্রা আদ্রিতার কথায় চটে গিয়ে বলল, আরে বোকা মেয়ে, তুই ওর কথা ছাড়, আমরা তো এখনো বেঁচে আছি, ব্যাস চল এখান থেকে। কল্যাণী ওর কথায় সাড়া না দিয়ে অফিসারকে বললেন, অবন্তিকা ম্যাম, আমরা কি ফিরে যেতে পারি এবার? কিন্তু নীল তো আপনাদের পরিবারের সদস্য, ওকে ছেড়ে দিয়েই। অফিসারের কথা শেষ হওয়ার আগেই, না, ওর ব্যাপারে আমরা আর বদার নই অফিসার, বলে চিত্রা জবরদস্তি আদ্রিতার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। চিত্রা আর আদ্রিতা ঘর থেকে বেরিয়ে যেতেই নীলের গলায় চাকু ধরে বিজন ওকে নিয়ে ঘরের বড় জানলার কাছে এসে দাঁড়িয়েছিল। নীল দেখতে পাচ্ছিল সেন পরিবারের একজনও নীলকে নিয়ে চিন্তিত নয়। গৃহবধূ আর নাতনিকে নিয়ে কল্যাণী সেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। মা মেয়ে নিজেদের পরিবারের সবাইকে কাছে পেয়ে একবারও আর পিছন ফিরে নীলের দিকে তাকালো না। সবটা ওপরের জানলা থেকে দেখল নীল। মনে মনে কষ্ট পেল সে। কেউ একবার ঘুরেও তাকালো না। এই দেখে বিজন অট্ট হাসিতে ফেটে পড়ল। কি মিস্টার নীল রায়চৌধুরী, সবাই যে পালালো তাদের অপগণ্ড জামাই রাজাকে ছেড়ে। এমন ভাব করছিস যেন তুই আজ প্রথম জানলি আমি ইউজলেস। নীল শান্ত গলায় বলল কথাটা। আসলে নীল খুব স্থির প্রতিজ্ঞ ছেলে। ওর আসল উদ্দেশ্য ছিল আদ্রিতাকে অনাহত শরীরে বাইরে বের করা। ও সফল হয়েছে, কারণ ও জানতো এরপর ঠিক কি কি ঘটতে চলেছে। নিজের এইরকম অসম্মানেও তোর কোনো লজ্জা নেই না, অপদার্থ? বিজন আবারও নীলের দিকে তাকিয়ে হাসতে লাগল। নীল জানতো কিভাবে এই পরিস্থিতিকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে। শান্ত হয়ে নীল বিজনকে জিজ্ঞেস করল, আচ্ছা বিজন, তুই কি একবারও জানতে চাস রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ কেন তোর ডিলটা অ্যাকসেপ্ট করেনি? কেন সব আগের ফান্ডসগুলো ওরা আটকে দিল? বিজন এক মুহূর্ত থেমে বলল, তুই এসব কিভাবে জানলি? বিজনের কোম্পানি ছোট হলেও ওর বুদ্ধিমত্তায় ওই কোম্পানি প্রতি বছর কোটি টাকার টার্নওভার করত। ওর উচ্চাকাঙ্ক্ষা, ওর পরিশ্রমে খুশি হয়ে রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ ওর সাথে হাত মিলিয়েছিল। ওকে ক্যাপিটাল সংগ্রহ করতে প্রত্যক্ষভাবে সাহায্য করছিল। এই ব্যাপারে বিজন কাউকে কিছু জানায়নি, তাই কেউই কিছু জানত না। ঠিক যেমন কেউ জানত না হঠাৎ করেই কিছুদিন আগে সমস্ত ডিল ক্যান্সেল করে রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ ওকে প্রায় পথে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে বিজন আদ্রিতা আর ওর মাকে এইসব কথা বলেছিল, কিন্তু নীলের পক্ষে এসব জানা একেবারেই অসম্ভব।
আর তাছাড়া বিজন তো কারো নাম নেয়নি। তাহলে নীল কি করে জানলো এই সব কথা? বিজন বেশ চমকে গেল। নীলের কথা শুনে ওর হাতের চাকুটা কাঁপতে লাগল। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিল বিজন। ওর মনে হলো এক্ষুনি শেষ করে দেয় নীলকে। নিচে অফিসার অবন্তিকা যখন পরের স্টেপ কি হবে সেই নিয়ে বাকিদের সাথে আলোচনা করছিল, ঠিক তখন একজন কনস্টেবল পিছন দিক থেকে ছুটে এসে বলল, ম্যাডাম আপডেট, স্নাইপার জানালো হোস্টেজ এমন কিছু বলেছে যা শুনে ক্রিমিনাল খুব ক্ষেপে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে পড়েছে ক্রিমিনাল। অফিসার অবন্তিকা আঁতকে উঠল। সমস্ত পুলিশ ফোর্সে তুমুল ব্যস্ততা শুরু হয়ে গেল। অবন্তিকা বুঝে উঠতে পারল না এক্ষুনি কি করা উচিত। শুধু মনে মনে ভাবল, স্নাইপারকে গুলি চালানোর অর্ডার দেব? নীল কি এতই বোকা? নীল যেন এমন কিছু করে না বসে যাতে ওর জীবনহানি হয়। কি চাইছে ও? মৃত্যু নিয়ে খেলছে নীল। তাহলে কি আর অপেক্ষা করা উচিত হবে? অবন্তিকা স্নাইপারকে গুলি চালানোর অর্ডার দিতে যাবে, তখনই অন্য আরেকজন কনস্টেবল এসে বলল, ম্যাডাম আপডেট আছে, হোস্টেজ আবারও এমন কিছু বলেছে যে ক্রিমিনাল ঝুঁকে পড়ে হোস্টেজের কাছে ক্ষমা চাইছে বলে মনে করা হচ্ছে। কয়েক মুহূর্তের জন্য সবাই থমকে গেল। সকলে অবাক চোখে কনস্টেবলের দিকে তাকিয়ে রইল। হোয়াট? কি বললে? ক্ষমা চাইছি? ক্রিমিনাল? আর ইউ শিওর? অবন্তিকা ভালোভাবে জানতে চাইল। অফিসার অবন্তিকা সঙ্গে সঙ্গে পাশের বাড়ির ছাদে গিয়ে স্নাইপারের কাছে গেল। স্নাইপারের হাত থেকে টেলিস্কোপটা প্রায় ছিনিয়ে নিয়ে নিজে দেখল সত্যি বিজন হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে রয়েছে। নীল ওর সামনেই দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখে বেশ রিল্যাক্সড মনে হচ্ছে। বিজনের হাতে চাকুটা আর নেই, কিছু দূরে পড়ে রয়েছে মেঝেতে। সেটাও অবন্তিকা দেখতে পেল টেলিস্কোপে। নীলের মুখে আত্মবিশ্বাসী হাসি। অবন্তিকা সহ পুলিশ ফোর্সের সকলেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। অবন্তিকাও এতদিনের চাকরিতে প্রথম দেখল কোনো ক্রিমিনাল নিজের থেকেই হোস্টেজের সামনে পরাজয় স্বীকার করছে। তাহলে আর পুলিশের দরকার কি? অদ্ভুত কাণ্ডকারখানায় অবন্তিকা বলল, আশ্চর্য, তাহলে আমরা এলাম কেন? নীল কিন্তু বিজনকে আসল সত্যিটা বলেনি। উল্টে ও নিজের মোবাইল থেকে নিজের ব্যাংক ব্যালেন্সটা বিজনকে দেখিয়েছে। আর তাতেই বিজনের চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। বিজন যাকে চিরকাল ইউজলেস ভেবে এসেছে, তার অ্যাকাউন্টে এতগুলো শূন্য দেখে ও পাথর হয়ে গিয়েছিল। ও বুঝতে পারল নীলই হচ্ছে সেই মানুষ যার সাথে দুর্ব্যবহার করার জন্য রয়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ ওর সমস্ত ডিল ক্যান্সেল করে দিয়েছিল। ওর হাত থেকে চাকুটা এমনিই পড়ে গেল। হাঁটু গেড়ে বসে পড়ে বিজন নীলের কাছে ক্ষমা চাইতে শুরু করল। নীল, আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আগের সমস্ত ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি, প্লিজ আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে দিও না। তুমি প্লিজ কনসিডার করো আমায়, ফর দ্য লাস্ট টাইম, প্লিজ। চোখে মুখে প্রবল মিনতি নিয়ে বিজন তাকিয়ে রয়েছে নীলের দিকে। নীল মুখে একটা মৃদু হাসি হেসে বলল, জীবনটা দাবা খেলার মতন, সব দান ভেবে চিনতে খেলতে হয় বিজন। নীল কি বিজনকে ক্ষমা করবে? নীলের আসল পরিচয় জানতে পেরে বিজনের সত্যিই কোনো গিল্ট হচ্ছে, নাকি এটাও অভিনয় ওর? তাহলে কি আদ্রিতাও জানতে পারবে নীলের আসল পরিচয়? পর্ব 28, নতুন বাসায় নতুন পাখি। স্যার, নীল স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পা ধরছি, আমাকে এখান থেকে যেতে দিন। আমি আমার করা সমস্ত ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। এই বলে বিজন নীলের পা ধরে প্রায় কাঁদতে শুরু করল। বিজনের কথা শুনে নীলের প্রথমে হাসি পেল। এতক্ষণ যে তুই তোকারি করছিল, সে হঠাৎ আপনি আজ্ঞে করছে। টাকা দিয়েই মানুষ চেনা যায়। তারপর নিজের হাসি সংবরণ করে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, তুমি যদি সত্যিই মন থেকে আজ ক্ষমা চেয়ে থাকো, আমি তোমাকে ক্ষমা করতে রাজি। কিন্তু বিজন, প্রবলেম একটাই, বাইরে পুলিশ অপেক্ষা করছে তোমাকে ধরার জন্য। তারা তো তোমাকে ছেড়ে দেবে না বিজন। নীলের কথা শুনে বিজন বলল, স্যার দেখুন, আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু আপনাকে কিডন্যাপ করতে চেয়েছি, পুলিশ নিশ্চয়ই সেই কথা বুঝবে। আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমার ফাঁসি বা যাবজ্জীবন হবে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন স্যার। আসলে এই মুহূর্তে বিজন পুলিশের থেকেও নীলকে বেশি ভয় পাচ্ছিল। কারণ বিজন জানে পুলিশ ওকে গ্রেফতার করলেও ও কিছুদিন জেল খেটে বেরিয়ে আসতে পারবে। কিন্তু নীল যদি ওকে ক্ষমা না করে, তাহলে বিজনের জীবনের এইখানেই ইতি হয়ে যাবে। জেল থেকে বেরিয়ে আসার পরেও নিজের বলে আর কিছুই থাকবে না। তাই বিজন এক নাগাড়ে নীলের কাছে ক্ষমা ভিক্ষা করতে থাকল। বিজনের অকাতর প্রার্থনায় নীলও ওকে ক্ষমা করতে চাইল। কিন্তু বিজনকে সতর্ক করে দিয়ে নীল বলল, ঠিক আছে বিজন, আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। তবে মনে রেখো, জেল থেকে বেরিয়ে যদি তোমাকে আমি আবার কোথাও খুঁজে পাই,
সেদিন কিন্তু তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আসলে বিজনকে আর একেবারেই ভয় পাচ্ছিল না নীল। আগেও ভয় পায়নি। এখন যদি বিজন নীলকে খুনও করে দেয় তাও ওর কোনো আফসোস থাকবে না, কারণ নীল বিজনকে বুঝিয়ে দিতে পেরেছে আসলে সে কে। আসলে নীল আর বিজনের স্ট্যাটাসের কতটা পার্থক্য সেটা নীল চোখে আঙুল দিয়ে ওকে দেখিয়ে দিতে পেরেছে। এরপর কিছু বলার আগেই নীল সজোরে একটা লাথি মেরে ঘর থেকে বাইরে বের করে দিল বিজনকে। বিজনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে বাইরে অপেক্ষারত পুলিশ কনস্টেবলরা বিজনকে ধরে নিল। ততক্ষণে অফিসার ম্যাডাম অবন্তিকাও এসে হাজির নীলের সামনে। আপনি সুস্থ আছেন তো মিস্টার রয় চৌধুরী? আপনার কোথাও লাগেনি তো? নীল শান্ত স্বরে অবন্তিকাকে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। আর যদি কোনো ফর্মালিটি বাকি না থাকে তাহলে আমি যেতে পারি? সরি স্যার, লাস্ট রিকোয়েস্ট, আপনি যদি আপনার স্টেটমেন্টটা আমাদেরকে দিয়ে যান আমরা তাহলে সেটা রেকর্ড করে নিতে পারি, ওটা খুব জরুরি। এইটুকু কোঅপারেশন নিশ্চয়ই আমরা চাইতে পারি, যদি পসিবল হয়। নীলের দিকে তাকিয়ে খুব কনসার্ন হয়ে কথাগুলো বলল অবন্তিকা। অবন্তিকা আসলে বুঝে উঠতে পারছিল না একা নীল এই ধরনের ক্রিমিনালকে কিভাবে সামলালো। ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, এমন কি বলল যে কারণে বিজন নিজে থেকে নীলের কাছে হার স্বীকার করল। আজ আমার আরও কিছু কাজ বাকি আছে, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার একটু তাড়া রয়েছে, আজকে আমি আপনার সাথে থানায় যেতে পারবো না, সরি। নীলের কথাগুলো শুনে অবন্তিকা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা প্লিজ আমাকে দিয়ে দিন। যদি পরে কখনো এই কেসে আপনার সাহায্য দরকার হয় তাহলে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। অবন্তিকা নীলকে আরও কিছু বলতে যাবে, কিন্তু সেই মুহূর্তে বিজন শেষবারের মতো নীলকে সরি বলল। এরপর ধাক্কা মারতে মারতে অবন্তিকা এবং অন্যান্য কনস্টেবলরা পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে তুলল বিজনকে। নীল নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল যে সে আর কোনোদিন সেন পরিবারে ফিরবে না। ও সিদ্ধান্ত নিয়েছিল ওর কোম্পানির পাশেই কোনো একটা জায়গায় নতুন ফ্ল্যাট কিনবে। এর পরের প্ল্যানিংগুলো নিয়ে ভাবতে ভাবতে রাস্তায় এলো নীল। ঠিক তখনই ছটা লাক্সারি কার নীলের সামনে এসে দাঁড়ালো। ওই 6টা গাড়ির মধ্যে থেকে সব থেকে চকচকে বড় আর দামি গাড়িটার ভিতর থেকে বেরিয়ে এলো কুশল। নীলকে দেখে ছুটে গেল ওর কাছে, চিন্তিত গলায় বলল, যাক, ফাইনালি ইউ আর সেফ রাইট নাও। তুই ঠিক আছিস তো? চল আমরা এখান থেকে আগে বেরোই। কুশল নীলকে নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসালো। দূর থেকে এই দৃশ্যটা দেখতে পেল অফিসার অবন্তিকা। ও জানত এই কুশল বরাট একজন নামজাদা ব্যবসায়ী। ওর অফিসের বড়বাবুও কুশল বরাটের সামনে বিনয়ের সঙ্গে কথা বলেন। তাই কুশলকে নীলের সামনে বিনয়ী হতে দেখে অফিসার অবন্তিকা বেশ অবাক হল। কে এই নীল? নিজের মনে মনে ভাবতে লাগলো সে। গাড়িতে উঠে নীল দেখতে পেল পিছনের সিটে জড়সড় হয়ে বসে আছে আক্তার ভাই ওরফে সুলতান। নীলের কাছে ঝাঁপিয়ে পড়ে আবারও ক্ষমা চাইতে শুরু করল সে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম বলে দিচ্ছিল ও সত্যিই কতটা অনুতপ্ত। নবীন সেনের জন্য ওর মানুষ চিনতে ভুল হয়ে গিয়েছিল। কুশল আক্তারের কাকুতি মিনতি শুনে হাসতে লাগল। আক্তারকে অর্ডার দেওয়ার মতো করে বলল, ফের যদি নীলের গায়ে একটা আঁচড় লাগে আমি তোকে দেখে নেব আক্তার। নীল তোকে ক্ষমা করে দিলেও আমি দেব না। তুই বোধহয় ভুলে গেছিস কার গায়ে হাত তুলেছিস। আক্তার হাত জোড় করে কিছু বলতে যাওয়ার আগেই নীল বলল, আক্তার ভাই, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি শান্ত হও। আক্তার তবু ইতস্তত করে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে খুব উপকার করেছেন স্যার, আমাকে আদেশ করুন স্যার, আমি আপনার জন্য সব সময় রেডি আছি। এই বান্দা আপনার সেবায় হাজির থাকছে স্যারজি, বলুন শুধু একবার কি করতে হবে। আক্তারের এই কথা শুনে এক লহমায় নীলের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও আক্তারকে বলল, আক্তার ভাই, তুমি একটা কাজ করতে পারো, আজকের পর থেকে তুমি সব সময় নবীন সেনের উপর নজর রাখো। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কার সাথে দেখা করছে, এই সব খবর আমার যত তাড়াতাড়ি সম্ভব চাই, পারবে তো? আক্তার নীলের এই প্রস্তাবে এক কথায় সম্মতি জানিয়ে বলল, একদম স্যার, আপনি সব খবর ঠিক সময় মতো পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আসলে কুশলকে একবার আক্তার ভাই প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কুশল যখন আবার ঘুরে দাঁড়ালো, জীবনের ছন্দে ফিরল, কলকাতায় নিজের ব্যবসা শুরু করল, তখন ওর মনে হয়েছিল এইবার একদিন আক্তারকে উচিত শিক্ষা দেবে। সুযোগের অপেক্ষা করেছিল সে। আজ যখন কুশল জানতে পারল আক্তার নীলের গায়ে হাত তুলেছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারল না সে। সোজা আক্তারকে পুলিশি হেফাজতে দেওয়ার ভয় দেখিয়ে গাড়িতে করে তুলে নিয়ে এলো নীলের কাছে। নীলকে নিয়ে গাড়ি তখন মা ফ্লাইওভারে। আজকের বিজয়ে ভীষণ খুশি নীল। বাইরে মেঘ জমেছে, বিদ্যুতের আলো জানিয়ে দিচ্ছে বৃষ্টির আর দেরি নেই। গাড়ির কাচটা খুলে
ঠান্ডা হাওয়া খেতে ইচ্ছে করল নীলের। কলকাতা শহরের আকাশে অনেক দিন পর আবার মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দুদিন পর আবার জেকে সেই। দুদিন আগে রাতের বৃষ্টির পর আবার শহরটা গরমে ভেপসে উঠেছে। নীলের শার্টে ঘামের ভিজে দাগ লেগে রয়েছে। রুবির কাছে বাইপাসের পাশে নতুন হওয়া সবচেয়ে উঁচু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের তলায় দাঁড়িয়ে রয়েছে নীল। ঘাম মুছতে মুছতে ঘড়ি দেখল। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পরেও ওকে ডাকছে না কেন রিসেপশন থেকে? মনে মনে নীল ভাবল ও অনেক আগেই ওর অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিয়েছে, কিন্তু কোনো সাড়া নেই কেন? অন্তত ব্রোশিওরটা তো পাঠিয়ে দিতে পারে। নীল এতক্ষণে দেখে নিতে পারত কোন ধরনের ফ্ল্যাট ওর পছন্দ, তাহলে সময়টাও কম লাগত। নীল অধৈর্য হয়ে বাইরে দাঁড়ানো সিকিউরিটিকে আরেকবার খোঁজ নিতে বলল। ঠিক তখনই ভিতর থেকে একজন সুন্দরী মহিলা সুন্দর বেশভূষায় নীলের কাছে এসে বলল, হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আই নিড টু বুক আ ফ্ল্যাট ফর মি। আপনি আমাকে কয়েকটা অপশন দেখাতে পারেন? নীল নিজের বিরক্তি লুকিয়ে কথাগুলো বলল। সরি স্যার, আমাদের এখন লাঞ্চ ব্রেক। আপনি এক কাজ করুন, ভেতরে এসে ওই দিকের ওই টেবিলটায় কতগুলো ব্রোশিওর পড়ে রয়েছে, ওগুলো দেখুন। থ্যাংক ইউ। প্রকৃতপক্ষে নীলকে দেখে, নীলের ঘামে ভেজা পোশাক আশাক দেখে এখানকার স্টাফরা কেউই ওর সাথে কথা বলতে আগ্রহ দেখালো না। ওদের মনে হলো এত দামি ফ্ল্যাট এই লোকটার পক্ষে কেনা সম্ভবই নয়। এমন বেকার রোজ আসে চোখে স্বপ্ন নিয়ে, একদিন বাড়ি কিনবে, কিন্তু ওই স্বপ্ন দেখাই সার। আর কোম্পানি এমপ্লয়ীদেরও অহেতুক খাটনি। তাই এতক্ষণ দাঁড় করিয়ে রাখা আর লাঞ্চ ব্রেকের এই অদ্ভুত অজুহাত দেওয়া। কিন্তু নীলও মূর্খ নয়। লাঞ্চ ব্রেকের কথা শুনে নিজের পুরনো রিস্টওয়াচের দিকে তাকিয়ে দেখল সবে 12:10 বাজে। এখন মোটেই লাঞ্চ ব্রেকের টাইম নয়, তবু খিদে দুর্বলতার বিষয়। সেই নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করল না নীলের। কায়দা করে মহিলা স্টাফটিকে জিজ্ঞেস করল, তাহলে আপনি এলেন কেন? নীলের মনে হচ্ছিল হয়তো সত্যিই বাকি স্টাফরা লাঞ্চ করতে গিয়েছে, কিন্তু এত বড় একটা এস্টাবলিশমেন্ট আর একজন স্টাফ নেই যে কিনা নীলকে রিসিভ করবে। গরমে এতক্ষণ দাঁড়িয়ে আছে নীল। এদের কারোর একবারও মনে হলো না এগিয়ে গিয়ে দেখি কি বলতে চায় সে। মহিলা স্টাফটি এবার বিরক্ত হলো। এক নিঃশ্বাসে সে বলে চলল, দেখুন স্যার, সোজা কথায় আসি। এই বিল্ডিংয়ের যে ফ্ল্যাটগুলো দেখছেন তার লোয়েস্ট প্রাইস হলো 4 কোটি টাকা। আপনি পারবেন কিনতে? আপনি কেন আপনার দুজনেরই সময় নষ্ট করছেন? প্লিজ চলে যান। ওই স্টাফটির মনে হচ্ছিল নীল নিশ্চয়ই কোনো ছোট কনস্ট্রাকশন হাউজিংয়ের ওয়ার্কার গোছের কেউ। ফ্ল্যাট দেখার নাম করে বিল্ডিংয়ের ডিজাইন, আইডিয়াস, হরাইজন্স এসব কপি করবে। রিসেপশনিস্ট মেয়েটি নীলকে এবার আপনি আসুন বলে হাতজোড় করে নমস্কার করল। কিন্তু এমন সময় একটা দৃশ্য দেখে নীল খানিকটা থমকে গেল। মনে মনে নীল বলে উঠল, দুদিনও হয়নি আমি তোমাকে ছেড়ে চলে এসেছি, এরই মধ্যে তুমি আরেকজনকে নিয়ে। নীলের সাথে কথাগুলো শেষ হওয়ার আগেই ও শুনতে পেল, নীল তুমি? আদ্রিতার আওয়াজে স্টাফটিও চমকে পিছনে তাকালো। নীল অবাক হলো না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো আদ্রিতার দিকে। তুমি এখানে কি করছো নীল? আদ্রিতা এম্বারেসড হয়ে কথাটা জিজ্ঞেস করল। নীলকে এখানে দেখে খানিকটা সারপ্রাইজডও হলো আদ্রিতা। নীলের চোখ মুখ বদলে গেল মুহূর্তের মধ্যে। সাড়া দিল না সে। উল্টে আদ্রিতার পাশে হাঁটতে থাকা এই অচেনা পুরুষটির দিকে অনেক প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকল নীল। আদ্রিতাকে ছেড়ে চলে এসেছে নীল, তার মানে আদ্রিতাকে ভুলে গেছে সে? সেটা একেবারেই অসম্ভব। সত্যিকারের গভীর প্রেম দুদিন কেন, 2 বছরেও কি ভোলা সম্ভব? কিন্তু আদ্রিতা, আর এই নতুন লোকটি আদ্রিতার এতটা কাছাকাছিই বা হাঁটছে কেন? বিয়ের এই বছরে একে কখনো দেখেনি, এর কথাও শোনেনি নীল। হঠাৎ এই লোকটা কোথা থেকে উদয় হলো? যখন এই সব ভাবছিল নীল, অপরিচিত লোকটি তখন আদ্রিতার আরও কাছে গিয়ে জোরে জোরে বলল, হে আদ্রিতা, এই তোমার প্রাক্তন, এই তোমার সেই নীল, দ্য ইউজলেস নীল। নিজের শরীরে একটা শিহরণ অনুভব করল নীল, কিন্তু মুখে তা প্রকাশ করল না। নীল আর আদ্রিতার মাঝে এই নতুন পুরুষ মানুষ কে? আদ্রিতার পুরনো কোনো বন্ধু, নাকি নীল যা ভাবছে তাই? কিন্তু সেদিন নীলের জন্য আদ্রিতার চোখে জল জমেছিল, সেটা কি নিছকই নীলের চোখের ভুল? আদ্রিতা দুদিনেই ভুলে গেল নীলকে। পর্ব 29। জামাই রাজা। ম্যানেজার স্যার, আপনি এখন এখানে? কিছু কি অসুবিধা হয়েছে? আমায় বলুন না, আমি কি কোনো সাহায্য করতে পারি? ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের রিসেপশনিস্ট মহিলাটি ওর ম্যানেজার স্যারকে, অর্থাৎ আদ্রিতার পাশে থাকা লোকটির দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল। লোকটি এই রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজার। ওর নাম প্রণয় মিত্র। চিত্রার পছন্দ করা একেবারে পারফেক্ট জামাই। এই দুদিনের মধ্যে চিত্রা প্রণয়কে বাড়িতে ডেকে ওর সুপ্ত বাসনা প্রণয়কে জানিয়েছিল।
প্রণয় চিনত না আদ্রিতাকে। নীলের সাথে আদ্রিতার সম্পর্কের কথা জানার পরেও রাজি হয়েছে প্রণয়, কারণ সকলে বুঝিয়েছে যে নীল বাড়ি ছেড়ে চলে গেছে, তার মানে নীলও বিবাহ বিচ্ছেদে রাজি। আদ্রিতার ইচ্ছের কথা একবারও কেউ জানতে চায়নি। চিত্রা বহুদিন ধরেই আদ্রিতার জন্য সুটেবল পাত্র খুঁজে বেড়াচ্ছিল। খবরের কাগজে, বন্ধু মহলে, আত্মীয় স্বজনদের মধ্যে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই, কিন্তু কথা বেশি দূর এগোয়নি। শুধুমাত্র ওদের গলগ্রহ নীলের জন্য। এখন বাড়ি ছেড়ে চলে গেছে নীল, তাই এখনই সুবর্ণ সুযোগ। আর এদিকে প্রণয়েরও ভালো সুযোগ আদ্রিতার মাধ্যমে সেন কর্পোরেশনের সাথে ব্যবসায়িক সম্বন্ধ তৈরি করার। আর তাই আদ্রিতাকে ওর চাই। যুগে যুগে যেভাবে অসহায় মেয়েদের বিনিময়ে সমাজের, রাজ্যের, দেশের স্বার্থসিদ্ধি হয়ে এসেছে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। এই একবিংশ শতাব্দীতেও দুই তরফেরই স্বার্থসিদ্ধি। রিসেপশনের মহিলা স্টাফটির স্বর নরম হল প্রণয়কে দেখে। প্রণয় হেসে বলল, আমি আদ্রিতাকে আমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ওর মত অনুযায়ী তো সবটা হবে। তুমি তোমার কাজ করো, আমাকে নিয়ে একদম ব্যস্ত হতে হবে না। মাথা নেড়ে যখন সামনে তাকালো মহিলাটি, দেখল তখনও নীল ওখানেই দাঁড়িয়ে রয়েছে। অধৈর্য হয়ে নীলকে একবার খেঁকিয়ে বলল, আরে আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন? দেখুন, আমাকে কিন্তু এবার সিকিউরিটি রাখতে হবে। প্লিজ আপনি চলে যান এবার, আমাদের সময় নষ্ট করবেন না। নীল এই সব কথায় কর্ণপাত করল না। ওর নজর এখন শুধু ওর ভালোবাসা আদ্রিতার দিকে। ওর একমাত্র স্ত্রী আদ্রিতা পরপুরুষের হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে। দুদিনের অদেখা 2 বছরের বিরহ যন্ত্রণার অনুভব করালো নীলকে। এক মুহূর্তে ওর মনটা ভার হয়ে গেল। আদ্রিতা কখনো নীলের কাছে নিজেকে ধরা দেয়নি। দূরত্ব একটা ছিলই, কিন্তু এতটাও দূরত্ব ছিল না যে 2 দিন যেতে না যেতেই আদ্রিতা অন্য পুরুষের সাথে ঘুরবে আর নীলকে সেটা সহ্য করতে হবে। এখন তো ঘোরাঘুরিটা নিজেদের প্রাইভেট আস্তানা খোঁজা পর্যন্ত পৌঁছে গেছে। নীলের মানতে অসুবিধা হচ্ছিল। সে কি তাহলে আদ্রিতাকে ভুল চিনল? নীল, আমাকে ভুল বুঝো না, এসবের জন্য মা দায়ী। মায়ের কারণে। মাটির দিকে চোখ নামিয়ে কথাগুলো বলতে শুরু করল আদ্রিতা। ওর কথাগুলো শেষ হওয়ার আগেই নীল হাত দেখিয়ে ওকে থামতে বলল। আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। নীল অনুমান করতে পারল ওর চলে আসার পর ওদের পরিবারে ঠিক কি কি ঘটেছে। কি বুঝতে পেরেছ ভাই? আমাকেও একটু বোঝাও প্লিজ। খানিক ব্যঙ্গ করে নীলকে কথাটা বলল প্রণয়। তারপর হাতের ইশারায় ওর স্টাফকে ডেকে বলল, এই তুমি যাকে তাকে কেন ঢুকতে দিচ্ছ আমাদের অফিসে? লোক দেখে বোঝো না? এসব লো ক্লাস লোকজন যখন তখন ঢুকে পড়লে আমাদের বদনাম হয়ে যাবে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে তো নাকি? এই সামান্য কথাগুলো বুঝিয়ে দিতে হবে? ম্যানেজার স্যার, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, ওনাকে প্রথমেই চলে যেতে বলেছিলাম। উনি কিছুতেই আমার কথা শুনছেন না, ঠায় দাঁড়িয়ে আছেন। মহিলাটি এবার খুব বিরক্ত হয়ে গেল নীলের ওপর। নীলের জেদের জন্য ম্যানেজার স্যারের কাছে কথা শুনতে হচ্ছে ওকে। তাই অপেক্ষা না করে সিকিউরিটি গার্ডকে ডাকার জন্য উদ্যত হল মহিলাটি। কিন্তু প্রণয় ওকে বাধা দিল। ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ওর মনে হলো সবার সামনে নীলকে একটু অপদস্থ করলে মন্দ হয় না, তাহলে বেশ নিজের স্ট্যাটাস শো অফ করা হবে। আসলে ওর উদ্দেশ্য ছিল আদ্রিতার সামনে একটা তুলনামূলক আলোচনা করার, যাতে করে আদ্রিতা বুঝতে পারে প্রণয় নীলের থেকে ফার বেটার অপশন ফর লং রান। তুমিই তাহলে নীল রায়চৌধুরী? চিত্রা আন্টি অবশ্য বলছিলেন তোমার কথা, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোমাকে আদ্রিতার পছন্দ হলো কি করে। সরি আদ্রিতা। নীলকে মেপে নিয়ে খুব জোরে ব্যঙ্গের হাসি হাসল প্রণয়। কেন, পুড়ছে? মন পুড়ছে? তোমার কি এসে যায় আদ্রিতা আমাকে ভালোবাসলে? নীলও থেমে না থেকে মুচকি হেসে যথাযথ ব্যঙ্গের উত্তর দিল। ও এখন আগের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি তোমার মতো শেমলেস লোক দেখিনি। প্রণয় আরও খারাপভাবে আঘাত করতে শুরু করল নীলকে। চিত্রা আন্টি বলেছিল বটে তুমি নাকি তাড়াতাড়ি আদ্রিতাকে ডিভোর্স দিয়ে দেবে। আমিও তাই চাই। তুমি আদ্রিতাকে যত দ্রুত সম্ভব ভুলে যাও। তোমাকে ওর আশেপাশে আর যেন না দেখি। আমি আদ্রিতার যথেষ্ট যত্ন করতে পারবো, তোমার কনসার্ন হওয়ার দরকার নেই। অহংকারের সাথে বলল প্রণয়। নীল নীরবে ভাবল, এই লোকটা কোথাকার হনু যে এত রংবাজি করছে? নীলকে না চিনেই এত কথা। অফিসিয়ালি এখনও আদ্রিতা নীলের বিবাহিত স্ত্রী। প্রণয়ের স্পর্ধা হয় কি করে এই সব কথা বলার?
তোমাকে এই লোকটা কি বলছিল? কি চায় ও? স্টাফকে প্রশ্ন করল প্রণয়। স্টাফ বিরক্তি প্রকাশ করে জানালো যে নীল এখানে নিজের জন্য ফ্ল্যাট কিনতে এসেছিল। এই কথাটা শোনা মাত্র প্রণয় উচ্চস্বরে হাসতে শুরু করল। কি ফ্ল্যাট এখানে? এই লোকটা কিনবে ফ্ল্যাট? ইজ দ্যাট আ জোক? এই হাউজিং এর সব ফ্ল্যাট ডুপ্লেক্স 5 স্টার। আরে এ তো কোনোদিন 5 স্টার খাবারই নিজের টাকায় খায়নি, সে নাকি কিনবে ফ্ল্যাট? সত্যি হাসালে নীল, হাসালে। আপনি কি এখানকার ম্যানেজার? নীলের মুখে এই প্রশ্ন শুনে হাসতে হাসতে উত্তর দিল প্রণয়। কেন, সন্দেহ হচ্ছে? এখানে যা কিছু দেখছো সব আমার কন্ট্রোলে ভায়া। আমি এখানকার দ্য ম্যানেজার স্যার। বলে নিজের টাইটা আরেকটু টাইট করে নিল প্রণয়। প্রণয়ের কথা শুনে নীল নিজের মোবাইল বার করতে করতে বলল, বাহ বেশ তো। বলেই নিজের কন্ট্যাক্ট লিস্টে কারোর একটা নাম খুঁজতে শুরু করল নীল। এই সময় হঠাৎই প্রিয়াঙ্কা এখানে এসে হাজির। আদ্রিতাকে দেখে ও চমকে উঠল। আরে আদ্রিতা, এ কি, তুই কি করছিস এখানে? আদ্রিতাও যথারীতি অবাক। প্রিয়াঙ্কা, তুই এখন এখানে কি করছিস? ওহ গড, হোয়াট আ কোইন্সিডেন্স। আদ্রিতার মুড অফ হয়েছিল এতক্ষণ, কিন্তু প্রিয়াঙ্কাকে দেখে ওর ধরে প্রাণ এলো। আরে আমি তো এখানে এলাম কারণ... বলতে না বলতে প্রিয়াঙ্কার চোখ পড়ল ফোনে ব্যস্ত নীলের উপর। ও আরও খানিকটা চমকিত হয়ে বলল, আরে আমাদের নীলদা তো। নীল দূর থেকে মুচকি হাসি হেসে সাইডে গিয়ে দাঁড়ালো। এখনও ফোনে কথা বলছে সে। বোঝা যাচ্ছে বেশ সিরিয়াস কোনো টপিকে। প্রিয়াঙ্কার এই সম্ভাষণে আদ্রিতা একটু অবাকই হল। ও মনে মনে ভাবল, এই 2.5 বছরে নীলকে দেখে কখনো এতটা আনন্দ পায়নি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হঠাৎ করে কি হলো? আসলে সেদিন নীল না থাকলে হয়তো প্রিয়াঙ্কার হাজব্যান্ড অতীনের শখের চাকরিটা চলে যেত। প্রিয়াঙ্কা সারা জীবনেও ভুলবে না সেদিনের ওই ঘটনা। নীলের এই উপকারে ও আর অতীন দুইজনই চিরকৃতজ্ঞ। এদিকে প্রণয় হঠাৎ প্রিয়াঙ্কা আর আদ্রিতার মাঝে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে উদ্যত হল। আদ্রিতা, আমার সাথেও আলাপ করিয়ে দাও, আমরাও পরিচয়টা সেরে ফেলি। ও প্রিয়াঙ্কা আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব কাছের একজন মানুষ। আদ্রিতা মিষ্টি হেসে বলল, ওহো তুমি প্রিয়াঙ্কা। প্রণয় এমন ভাব করল যেন অনেক দিন ধরে ওকে চেনে, শুধু দেখা হওয়াটাই বাকি ছিল। আরে বাহ, আমি প্রণয় মিত্র, এখানের ম্যানেজার ইনচার্জ। তুমি নিশ্চয়ই এখানে ফ্ল্যাট দেখতে এসেছো নিজেদের জন্য, অ্যাম আই রাইট? আমি আদ্রিতার উডবি হাজব্যান্ড। চিত্রা আন্টি আমাকে আদ্রিতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আর চিত্রা আন্টিও চায় যাতে ওই আর কি, তুমি আজ থেকে আমাকে নিজের দাদাই ভেবো। প্রণয়দাও বলতে পারো, কিংবা জামাইবাবু। আমরা এখন সেম ফ্যামিলি। তুমি শুধু বলো তোমার কি ধরনের ফ্ল্যাট চাই, আমি অনেকটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু। অত্যন্ত গর্বের সাথে এক নাগাড়ে এই কথাগুলো বলে গেল প্রণয়, আর চোখে নীলকে দেখছিল। ভাবটা এমন যেন নীলকে ওদের স্ট্যাটাসের বিশাল পার্থক্যটা বোঝাতে চাইছে। নীলের পক্ষে সারা জীবনেও সম্ভব হবে না আদ্রিতাকে ওর প্রাপ্য সুখটুকু দেওয়ার, এটাই প্রমাণ করতে চাইছিল প্রণয়। ওয়ে হ্যালো, আপনি নিজেকে কি ভাবছেন? জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি? আপনি আদৌ আদ্রিতার যোগ্য নন। রিয়েল এস্টেটের ম্যানেজার ইনচার্জ হয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন? আমি আপনাকে চিনিই না। আমাদের জামাইবাবু একমাত্র নীল দাই। ওই আমাদের জামাই রাজা। নীলের দিকে ইঙ্গিত করে প্রিয়াঙ্কা বেশ ঝাঁঝিয়ে কথাগুলো বলল। ওর এই রকম ডিটারমিনেশন দেখে অবাক হলো আদ্রিতা। যে মানুষটাকে প্রিয়াঙ্কা দু চক্ষে সহ্য করতে পারত না, আজ তার জন্য এত প্রশস্তি। নীলকে বিয়ে করার পর থেকে প্রিয়াঙ্কা কেমন দুর্ব্যবহার করত নীলের সঙ্গে। বাড়ির পোষ্যর সাথেও কেউ অমন করবে না। প্রিয়াঙ্কার সাথে আদ্রিতারও দূরত্ব খানিকটা বেড়ে গিয়েছিল এই কারণেই। আজ প্রিয়াঙ্কাকে দেখে ওর কথাগুলো শুনে খুব আরাম লাগছিল আদ্রিতার। কে জানে কেন ওর মনে হলো একটা দমকা হাওয়া এসে ওর চুলগুলো বুঝি এলোমেলো করে দিল। ও মনে মনে খুব করে থ্যাঙ্কস জানালো নিজের ছোটবেলার এই বান্ধবীটিকে। ওর কাছে আজ যেন কোনো নতুন বান্ধবী প্রিয়াঙ্কা এসেছে, আর এই নতুন বান্ধবী ওকে জিতিয়ে দিচ্ছে। আচ্ছা, লড়াইটা কিসের? লড়াই কার সাথে হচ্ছে? এইসব কথা ওই দমকা হাওয়ার মতো আদ্রিতার মনে খেলে গেল। এদিকে প্রিয়াঙ্কা যেন প্রায়শ্চিত্ত করল।
নীলের গুণগান করে নীলকে সকলের সামনে এতটা উঁচুতে উঠিয়ে দিতে নিজেরই যেন গর্ব হচ্ছিল প্রিয়াঙ্কার। ও এভাবে খানিকটা কৃতজ্ঞতা প্রকাশ করল। ও এটাও জানত যে ওর মুখে এইসব কথা শুনে আদ্রিতা নিশ্চয়ই হতভম্ব হয়ে যাবে। সরাসরি সবটা না জানিয়ে পরোক্ষভাবে প্রিয়াঙ্কাও জানিয়ে দিল আদ্রিতাকে যে নীলই আদ্রিতার জন্য বেস্ট চয়েস। প্রণয়ের চোয়াল শক্ত হল। প্রিয়াঙ্কা এমন কি দেখেছে নীলের ভেতর যে এইভাবে সবার সামনে অপমান করল প্রণয়কে? ওর সমস্ত রাগ গিয়ে পড়ল নীলের উপর। ওকেই এসব কিছুর জন্য দায়ী করতে লাগল। নিজের জেলাসিকে যতটা সম্ভব লুকিয়ে রেখে প্রণয় প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বলল, আই থিঙ্ক ইউ ডিডন্ট গেট মাই পয়েন্ট প্রিয়াঙ্কা। চিত্রা আন্টি আমাকে নিজের সান ইন ল করবেন বলে বদ্ধপরিকর। উনি ডিসাইড করে নিয়েছেন। এখন তুমি এসব বললেও কিছু আসবে যাবে না। আর তাছাড়া তুমি আমাকে চেনো কতটুকু? কয়েক মুহূর্তেই তুমি আমাকে আর ওই ইউজলেসটাকে গুলিয়ে ফেললে। প্রণয়ের কথা শুনে সজোরে হেসে উঠল নীল। গল্প কোন দিকে ঘুরবে এবার? আদ্রিতা কি তাহলে মায়ের ঠিক করে দেওয়া পাত্রের সাথে বিয়ে ভেঙে দেবে? নিজের মনে নীলের জন্য যে ভালোবাসা রয়েছে সে মুখ ফুটে স্বীকার করবে? পর্ব ৩০। অমল তাস আমদানি। ও রিয়েলি? আরে আপনি তো আদ্রিতার যোগ্যই নন। মাটিতে থেকে আপনি চাঁদ ছুঁতে চান? ব্যঙ্গ করে কথাটা বলল প্রিয়াঙ্কা। তারপর আদ্রিতার হাত ধরে বলল, আদ্রিতা, এটা তুই কি করছিস? তুই এই ধরনের মানুষের সঙ্গে কিভাবে থাকবি সারা জীবন? আমি চিত্রা আন্টিকে বলবো যাতে এই সম্পর্ক ভেঙে দেয়। মুশকিল হলো প্রিয়াঙ্কাও কনফিউজড হয়ে যাচ্ছিল। ওর সংশয় হচ্ছিল আদ্রিতা কি সত্যিই নীলকে ডিভোর্স দিয়ে এই প্রণয় নামের লোকটাকে বিয়ে করবে? আচ্ছা, আদ্রিতা কি আদৌ জানে নীলের আসল পরিচয়? ও কোনো প্ররোচনায় পা বাড়াক, এটা আমি চাই না। প্রিয়াঙ্কার কথার উত্তরে আদ্রিতা নীলের দিকে তাকিয়ে বিমর্ষ হয়ে বলল, যা করার মা করেছে, মা জানে। প্রিয়াঙ্কার একের পর এক বাক্যবাণে বিদ্ধ হয়ে প্রণয়ের মাথা ততক্ষণে ক্রমশ গরম হয়ে উঠেছিল। প্রণয় আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। আদ্রিতা, তোমার বান্ধবী আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছে। আমি তোমার বা তোমার বান্ধবীর কি ক্ষতি করেছি? আমি ওর সাথে তো কোনো খারাপ ব্যবহারও করিনি। তাহলে ও আমার সাথে এইভাবে কেন কথা বলছে? এটা কি ঠিক হচ্ছে? এরই মধ্যে নীলও ফোন রেখে আদ্রিতার কাছে এসে পড়ল। নীলকে দেখে প্রণয় দ্বিগুণ রেগে বলল, এই, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? এটা কি ঘোরার জায়গা নাকি? নীল কড়া স্বরে জবাব দিল, আমি যদি বলি আমি এখানে আমার জন্য একটা ফ্ল্যাট কিনতে এসেছি? কি আবদার শোনো ভাই রে, তোমার টাকা কোথায়? আচ্ছা, তোমার লজ্জা করে না? এই ফ্ল্যাটও কি তুমি আদ্রিতার টাকায় কিনবে? ডিভোর্স দিয়ে টাকা আদায় করা ধান্দা নাকি? প্রণয়ের কথা শুনে খুব হাসি পেল নীলের। ও মনে মনে ভাবল, ওর সম্পর্কে মানুষ তাহলে এই ধারণা পোষণ করে আমাকে ফ্ল্যাট কেনার জন্য আদ্রিতার থেকে টাকা চাইতে হবে? হাস্যকর, রিডিকিউলাস। আদ্রিতা এবার আর চুপ করে থাকতে না পেরে চিৎকার করে বলল, প্লিজ তোমরা চুপ করো। আজ পর্যন্ত নীল আমার থেকে একটা টাকাও চায়নি, তাই তুমি এসব কথা বলো না প্রণয়, প্লিজ। আদ্রিতার থামার আগেই নীল ধীরস্থির হয়ে বলল, প্রণয়, যদিও তোমার সাথে কথা বলে আমার খুব খারাপ অভিজ্ঞতা হলো, তবুও ব্রোশিওরে দেখলাম এখানকার ফ্ল্যাটগুলো বেশ সুন্দর। অন্তত তোমার তুলনায় অনেকটাই সুন্দর। আমি এখানকার সব থেকে সুন্দর, সব থেকে দামি ফ্ল্যাটটা আমার জন্য কিনতে চাই। নীল নিজের প্রস্তাব প্রণয়ের সামনে পেশ করল আর বলল, প্রণয়, তুমি তো এখানকার ম্যানেজার, তুমি নিশ্চয়ই বলতে পারবে এখানকার সব থেকে সুন্দর আর সব থেকে বড় অ্যাপার্টমেন্ট কোনটা? চিত্রা আন্টি আমাকে বলেছিল যে তুমি অকর্মণ্য, কিন্তু তোমার শো অফ করার শখ এখনো মেটেনি দেখছি। এই কথা বলে সঙ্গে সঙ্গে প্রণয় রিসেপশনের দিকে এগিয়ে গেল। সেখানে এই বিল্ডিংটার কাঠের তৈরি একটি মডেল রাখা ছিল। সেটার কাছে গিয়ে সব থেকে বড় আর সুন্দর অ্যাপার্টমেন্টটা দেখিয়ে নীলকে বলল, এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো, এটার নাম অমল তাস। এটাই এখানকার বেস্ট অ্যাপার্টমেন্ট। শুধু এখানে নয়, পুরো কলকাতা শহরে এত সুন্দর অ্যাপার্টমেন্ট আজ অবধি কোনো রিয়েল এস্টেট কোম্পানি কল্পনাও করতে পারেনি। এর দাম ৩০ কোটি টাকা। বলো এবার। প্রণয় আশা করছিল এবার নীল ভালো জব্দ হবে, তাই ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, কি হলো, হা হয়ে গেলে নাকি? বলো, তুমি ৩০ কোটি টাকা দিতে পারবে? সাচ অ্যান ইডিয়েট। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে একটাও কথা না বলে সোজা বেরিয়ে যেতাম। খুঁজে দেখতাম এক কামরার কোনো ভাড়া বাড়ি পাওয়া যায় কিনা। প্রণয়ের হাসিমাখা এই কথাগুলো শুনে প্রিয়াঙ্কা গেল রেগে।
ও হন্তদন্ত হয়ে কিছু বলতে চাইছিল, কিন্তু নীল প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া বুঝে ওকে ইশারায় চুপ করতে বলল, কারণ নীল জানত যে প্রিয়াঙ্কা ওর স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। নীল চাইছিল না এখনই সমস্ত সত্যিটা সবার সামনে প্রকাশ পাক। প্রিয়াঙ্কাকে থামিয়ে নীল বলল, তোমাকে কে বলল আমি এফোর্ড করতে পারবো না? প্রণয় এখনো হেসে যাচ্ছে খ্যাক খ্যাক করে। দাম শুনেই বুঝতে পারলাম, আমি এতদিন ধরে এই কাজ করছি, লোক দেখলে বুঝে যায় কার পকেটের কত দম। প্রণয়ের অপমানের পরও নীল একটাও বাক্য ব্যয় করল না। পকেটে রাখা ওয়ালেট থেকে একটা ব্ল্যাক কার্ড বের করল নীল। তারপর কার্ডটা সেই রিসেপশনিস্ট মহিলাটিকে এগিয়ে দিল। সেই মহিলা স্টাফ যখন ব্ল্যাক কার্ডটা সোয়াইপ করার জন্য অফিস ঘরে নিয়ে যাচ্ছিল, তখন প্রণয় চিৎকার করে ওই স্টাফকে বলল, এই, তোমার কি আজ প্রথম দিন? তুমি দেখতে পাচ্ছ না কার্ডের উপর কোনো নাম লেখা নেই? তোমার কি মনে হয় ওতে টাকা আছে? তাও আবার 1 নয় 2 নয় 30 কোটি টাকা। প্রণয়ের এই কাণ্ড কারখানা দেখে নীলের খুব হাসি পেল। ও হাসতে হাসতে বলল, প্রণয়, তুমি তো আচ্ছা বোকা। এই কার্ডটা সোয়াইপ করার পরে তো তুমি এমনিই জানতে পারবে কার্ডে টাকা আছে কি নেই। নাম লেখা আছে কিনা তাতে কি এসে যায়? এই সময় হঠাৎই প্রণয়ের ফোন বেজে উঠল। ফোনে ভেসে ওঠা নাম দেখে ও একটু সাইডে গিয়ে কথা বলতে শুরু করল। এই সুযোগে নীল সেই মহিলা স্টাফকে বলল, যাও, তোমার ম্যানেজার এখন বিশেষ একটা ফোনে ব্যস্ত, তুমি বরং কার্ডটা সোয়াইপ করে দেখে নাও, আর হ্যাঁ, ফুল পেমেন্ট করবে, ঠিক আছে? স্টাফটি লক্ষ্য করল নীলের মুখে বেশ একটা আত্মবিশ্বাস খেলা করছে। মহিলা স্টাফটির কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই কার্ডে 30 কোটি টাকা থাকতে পারে। ও ভ্রু কুঁচকে অফিস ঘরের দিকে এগোলো। মুখ বিকৃত করে মনে মনে নীলকে ভেঙিয়ে বলল, ফুল পেমেন্ট? তোমার কাছে এই ব্ল্যাক কার্ড কি করে এলো? আদ্রিতা প্রিয়াঙ্কার হাত ধরে নীলের কাছে এগিয়ে এসে প্রশ্নটা তুলল। আদ্রিতা লন্ডন থেকে MBA পাশ করে দেশে ফিরে এসে প্রথম যে কোম্পানিতে চাকরি পেয়েছিল, সেই কোম্পানির ওনারের কাছে প্রথম এই ব্ল্যাক কার্ড দেখেছিল আদ্রিতা। তখনই ও জানতে পেরেছিল এই ব্ল্যাক কার্ডের আসল মর্ম। তাই যখন নীল নিজের ওয়ালেট থেকে এই ব্ল্যাক কার্ড বের করল, তখন আদ্রিতা অবাক হয়ে গিয়েছিল। ততক্ষণে নীলের কার্ড নিয়ে মহিলা স্টাফটি অফিস ঘর থেকে ফিরে এলো। ওর মুখে চোখে এখন বিস্ময়। উৎফুল্ল হয়ে বলল, সরি স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম। এবার কিন্তু মহিলাটির ব্যবহার পুরোপুরি বদলে গিয়েছিল। কার্ডটা ফেরত নিয়ে নীল জিজ্ঞেস করল, ফুল পেমেন্ট হয়ে গেছে তো? স্টাফটি উত্তর দিল, এই অ্যাপার্টমেন্ট এখন আপনার স্যার, কনগ্র্যাচুলেশনস। আসলে এত দামি অ্যাপার্টমেন্ট যদি এই মহিলা স্টাফটি বিক্রি করতে পারে, তাহলে ও মোটা টাকা কমিশন পাবে। এমনকি আগামী বছর ওর একটা প্রমোশনও হতে পারে। নীল কোনো রকম দরদাম বাজে কথা ছাড়াই ফ্ল্যাটটা কিনে নিল। তাই মহিলাটি ভীষণ খুশি হয়ে নীলের হাত যেন ছাড়তেই চাইছিল না। আদ্রিতা এবং প্রিয়াঙ্কাও হাঁ করে তাকিয়ে রয়েছে। নীল 30 কোটি দিয়ে ফ্ল্যাট কিনেছে? এও কি সম্ভব? কি বললি তুই? অন্যান্য মহিলা স্টাফরা এটা শুনে হকচকিয়ে গেল। এই ভদ্রলোক অমলতাস অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছেন, তাও আবার ফুল পেমেন্ট দিয়ে? বাকি স্টাফদের মধ্যে বেশ গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল। সবাই কপাল চাপড়ালো। তারা যদি ডিলটা সেট করত, তাহলে তো এই কমিশনটা তারা পেত। এই মহিলাটি যেখানে 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য প্রায় 10 লাখ টাকা কমিশন পাবে, সেখানে ওরা পাবে লাড্ডু। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। এতক্ষণে প্রণয় ফোন রেখে ফিরে এলো। নীলকে এখনও এখানে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? আরে 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট 7 জনমেও তুমি কিনতে পারবে না। যাও এখান থেকে, চলে যাও, বেকার সময় নষ্ট কেন করছো? নীল কিছুই বলল না। মুচকি হেসে প্রণয়ের আপাদমস্তক জরিপ করতে থাকল। ওর চোখে মুখে উজ্জ্বল কনফিডেন্স দেখে প্রণয়ের গা আরও জ্বলে গেল। প্রণয় তখন ব্যঙ্গ করে বলতে শুরু করল, ঠিক আছে, তুমি 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনবে তো? আচ্ছা বেশ, যদি তুমি 30 কোটি টাকা পেমেন্ট করতে পারো, তাহলে সবার সামনে আমি বাজি ধরছি এইখানে দাঁড়িয়ে তোমার পায়ে পড়ে যাব। প্রণয়ের স্টাফ বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। প্রণয় সবার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল নীলকে। সবার দিকে এক এক করে দেখল নীল। এই রিসেপশন রুমে বেশ অনেকজনই উপস্থিত রয়েছে। তাদের মধ্যে কেউ প্রণয়ের কর্মচারী, কেউ বা প্রণয়ের ক্লায়েন্ট, কেউ বা অফিসের পিয়ন, কেউ সুইপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে আছে প্রণয়ের ভাবি বউ আদ্রিতা সেন এবং বউয়ের বান্ধবী প্রিয়াঙ্কা। নীল সবার দিকে তাকিয়ে বলল, সবাই শুনতে পেয়েছেন তো প্রণয় এক্ষুনি কি বলল?
হ্যাঁ হ্যাঁ, সবাই শুনেছে। এবার দেখি তোমার ম্যাজিক দেখাও। কি করে তুমি 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনবে আমি দেখতে চাই। প্রণয়ের বুক আরও 7 ইঞ্চি চওড়া হলো। কিন্তু প্রণয়ের এই বোকামি দেখে প্রিয়াঙ্কা নিজেকে আর আটকাতে পারল না, উচ্চস্বরে হেসে উঠল। প্রণয়ের মহিলা স্টাফটি ওর কানের কাছে এসে বলল, স্যার, এ আপনি কি বললেন? এই ভদ্রলোক তো ওই অ্যাপার্টমেন্টটা অলরেডি কিনে নিয়েছেন। এবার আপনাকে সবার সামনে, এ বাবা, এখন কি হবে? এটা আপনি ঠিক করলেন না। ইস, হোয়াট? প্রায় চোখ জিভ বের করে প্রণয় জিজ্ঞেস করল কথাটা। স্টাফের বলা কথাগুলো প্রণয়ের একেবারেই হজম হলো না। তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল প্রণয়। ওর মুখ চোখ লাল হয়ে গেল। ঠিকই বলছি স্যার, আপনি যখন কলে ব্যস্ত ছিলেন তখনই এই ভদ্রলোক 30 কোটি টাকার বিনিময়ে অমলতাস অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছেন। প্রণয় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল, নির্বাক পুতুলের মতো। নীলের দিকে তাকাতে পারল না প্রণয়। এসি ঘরেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। নীল প্রণয়কে দেখে হেসে ফেলল। কি হলো প্রণয়বাবু, কি কথা দিয়েছিলে ভুলে গেলে? তুমি না আমার পায়ে পড়বে? আরে ভয় পেও না, তুমি যদি নিচে না নামো উপরে উঠবে কিভাবে বলো? কিন্তু প্রণয় তাও হার স্বীকার করল না। দাঁত খিচিয়ে বলল, ইন ইয়োর ড্রিমস তোমার মতো ফালতু মানুষের পায়ে পড়বো আমি? আরে উইনসন! এই মুহূর্তে ম্যানেজার এবং বিক্রেতার সম্পর্কটা আর প্রফেশনাল থাকল না, হয়ে গেল পার্সোনাল। এই বাকবিতণ্ডায় উপস্থিত সকলেই নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু করে দিল। নীল বলল, আরে এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেলে বন্ধু? তোমার কথার তো কোনো দামই নেই দেখছি। তুমি ভুলে গেলে তুমি কি চ্যালেঞ্জ দিয়েছিলে? তুমি বাজি হেরে গেছো প্রণয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার কথার কোনো দাম নেই। কি হয়েছে তাতে? তুমি কি করবে? আমায় মারবে? আমায় ভয় দেখাচ্ছ তুমি? থ্রেট দিচ্ছ নাকি? হ্যাঁ, ইউ ইউজলেস মোরন। এই কথাগুলো বলতে বলতে পশুর মতো হয়ে গিয়েছিল প্রণয়। ওকে দেখে মনে হচ্ছিল ও বুঝি কোনো সিনেমার ভিলেন। প্রণয় যেন নিজের সীমা ভুলে গেল। আর শোনো, হ্যাঁ, আমার সাথে পাঙ্গা নিও না। তুমি জানো না রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মেম্বার আমি। তোমার কেন, এখানে কারোর ক্ষমতা নেই আমার গায়ে হাত দেওয়ার। ও সত্যি? তুমি এত বড় মাপের মানুষ? তোমার এত ক্ষমতা? বাজারে তো তোমার দারুণ দর। দেখো আবার দর কমে না যায়। নীল নিজের মুচকি হাসিটা বজায় রেখে এই কথাগুলো বলল। নীল ঠিক কি বলতে চাইল? তখন কাকে ফোন করেছিল নীল? প্রণয়কেই বা কে ফোন করেছিল? ঠিক কি করতে চাইছে নীল? আদ্রিতা কি এবার বুঝতে পারবে নীলের আসল পরিচয়?